জয় হিন্দ। দেখো, আজ 2 অক্টোবর। আমরা সকলেই জানি আমাদের রাষ্ট্রপিতা তথা মোহনদাস করমচাঁদ গান্ধীর আজ জন্মদিন। তো আজকে আমরা মোহনদাস করমচাঁদ গান্ধী সম্পর্কে আলোচনা করব না, আমরা আলোচনা করব আরো একজন মহান ব্যক্তিত্বের, যার জন্ম আজকে 2 অক্টোবর হয়েছিল। হ্যাঁ, তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী। তো আজকে আমরা আলোচনা করব লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে। তো দেখো, লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম হয়েছিল 1904 সালে 2 অক্টোবর উত্তরপ্রদেশে অবস্থিত বারাণসীতে। বারাণসীর খুব কাছেই মুঘলসরাই নামক একটা রেলওয়ে টাউনে, ছোট্ট রেলওয়ে টাউন ছিল মুঘলসরাই, ঠিক আছে? সেখানেই জন্ম হয়েছিল কার? লাল বাহাদুর শাস্ত্রী। তো দেখো, লাল বাহাদুর শাস্ত্রী জন্মের পরেই অল্প দিনের মধ্যে তার পিতা মারা যান। তো অবশ্যই পিতা মারা যাওয়ার পর সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং খুব দারিদ্রতার সাথেই কিন্তু তার বাল্য জীবন অতিবাহিত হয়। লাল বাহাদুর শাস্ত্রীর যে তোমার রাজনৈতিক গুরু ছিলেন, তিনি ছিলেন হচ্ছে তোমার আমাদের গান্ধীজি। তো দেখো, লাল বাহাদুর শাস্ত্রীর যে তোমার পড়াশোনা ওখান থেকে শুরু হয়, বারাণসীতে কমপ্লিট হয়। এবং তারপরে আমরা যে লাল বাহাদুর শাস্ত্রী, যে শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু শাস্ত্রীটা কোনো রকমের তোমার সারনেম নয়, অ্যাকচুয়ালি ওটা ওনার টাইটেল। তো বেসিক্যালি কি হচ্ছে, ওনার অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে লাল বাহাদুর শ্রীবাস্তব। তো লাল বাহাদুর শ্রীবাস্তব যে উনি কি ছিলেন, উনি এই যে কাস্ট সিস্টেম এনার কমপ্লিটলি বিরুদ্ধে ছিলেন। তো দেখো, আমরা যখনই কোনো কিছু আমরা যদি নাম বলি, তো তোমার যে নামের যে সার নেম রয়েছে, সেই সার নেম থেকে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ ভাই কোন কাস্ট থেকে রয়েছে, কোন রিলিজিয়াস থেকে রয়েছে। কিন্তু তুমি যদি সার নেমটা বাদ দাও, তাহলে কিন্তু বোঝাই যাবে না যে হ্যাঁ অ্যাকচুয়ালি লোকটা কোন কাস্টের বা কোন রিলিজিয়াসের অন্তর্গত, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি কিছু তুমি যদি এখন ফরেন নাম দেখো, তাদের নামে অন্যরকম, কিন্তু ইন্ডিয়ান যদি কোনো নামই দেখো, তাহলে যদি তুমি সার নেম বাদ দাও, তাহলে কিন্তু সার নেম বাদ দিলে কিন্তু যে নামটা থাকবে সেখান থেকে কিন্তু বোঝা যায় না। তো লাল বাহাদুর শাস্ত্রীজিও সেরকমই ছিলেন। তো তিনি সেই জন্য কি করেছিলেন, তিনি বলেছিলেন যে না, তার যে নামের যে সার নেম শ্রীবাস্তব, তিনি সেটা ইউজ করবেন না। তো ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তেন বা যখন কলেজে পড়েন, তখন তার নাম কিন্তু অ্যাকচুয়ালি লাল বাহাদুর শাস্ত্রী ইউজ করতেন। তিনি যখন গ্র্যাজুয়েট হন, ঠিক আছে, তখন তাকে, তিনি এতটা মেধাবী ছাত্র ছিলেন, তো তার মেধার উপর ভিত্তি করে তাকে এই যে শাস্ত্রী উপাধিটা দেওয়া হয়। এবং তখন থেকেই লাল বাহাদুরজি লাল বাহাদুর শাস্ত্রী নামে কিন্তু আমাদের কাছে পরিচিত হন। তো দেখো, লাল বাহাদুর শাস্ত্রী যখন স্বাধীনতার পর 1947 সালের পর যখন ইন্টিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল, তখন বিভিন্ন রকম পদে তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী যে প্রথম দিল্লিতে পদার্পণ হয় 1952 সালে, ঠিক আছে? এবং 1952 সালের পর থেকে 1966 সাল পর্যন্ত বিভিন্ন রকম পদে তিনি নিযুক্ত ছিলেন। কখনো বা তিনি ছিলেন রেলওয়ে মিনিস্টার, কখনো তিনি ছিলেন তোমার কমিউনিকেশন এবং রোড মিনিস্টার, ঠিক আছে, কখনো তিনি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার। তো বিভিন্ন রকম পদে তিনি তার কৃতিত্ব দেখিয়ে গিয়েছেন। দেখো, লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে একটা প্রধান যে বিষয়, সেটা হলেন তিনি প্রচন্ড রকমের সৎ ছিলেন। যদি এরকম সত্যি কখন হতো যে সততার যদি কোনো প্রতীক চিহ্ন হতো, তাহলে আমার মনে হয় লাল বাহাদুর শাস্ত্রীর ছবি প্রথমেই চলে আসে, যায় হ্যাঁ এটাই হলো সততার প্রতীক, ঠিক আছে? তো দেখো, আমরা বেশ কিছু এক্সাম্পল নেব এবং লাল বাহাদুর শাস্ত্রীর যে সততার প্রতীক, যে ইন্টিগ্রিটি ছিল লাল বাহাদুর শাস্ত্রীর সম্পর্কে, সে সম্পর্কে আমরা দেখে নেব। তো একবার কি হয়েছিল, লাল বাহাদুর শাস্ত্রীর তখনকার দিনে তোমার আর যে সমস্ত বড় বড় গাড়ি, আজকালকার দিনে যে সমস্ত বড় বড় গাড়ি রয়েছে, যেমন ধর হচ্ছে মার্সিডিজ, বিএমডাব্লিউ, তো ঠিক সেরকমকার দিনেও তোমার একটা কার ছিল যেটার নাম হচ্ছে ইম্পালা কার। খুব লাক্সারিয়াস কার ছিল। এবং এই লাক্সারিয়াস কার কি করা হতো, হ্যাঁ আমি সেই সময়কার কথা বলছি যে সময় তোমার লাল বাহাদুর শাস্ত্রী তোমার প্রধানমন্ত্রী হয়েছিল। তো লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিল তোমার 1954-এ, ঠিক আছে? লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন। তো প্রধানমন্ত্রী হওয়ার পর অবশ্যই তোমার দিল্লিতে শিফট হন। তো দিল্লিতে যখন তিনি ছিলেন, তখন তিনি কি হতো, যে ইম্পালা কার ছিল। ইম্পালা কার কি হতো, শুধুমাত্র লাক্সারি, যখন বিদেশ থেকে যখন
বিদেশ থেকে যখন কোনো ডেলিগেটর আসতো ভারতবর্ষে, তখন তাদের জন্য ইউজ করা হতো কি এই ইম্পালা কারটা। তো ডেফিনেটলি লাল বাহাদুর শাস্ত্রী যে সন্তান, একটা হচ্ছে তোমার অনিল শাস্ত্রী আর সুনীল শাস্ত্রী। একদিন হঠাৎ কি হয়েছে যে তাদের ইচ্ছা হয়েছে যে গাড়ি চালাবে, ঠিক আছে। তো যখনই এই কার চালাবে তখন যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে বলেছে যেরকম ব্যাপার, অনিল শাস্ত্রী সুনীল শাস্ত্রী যেরকম ব্যাপার, আমি গাড়িটা চালাবো। তো ঠিক আছে, ড্রাইভার ওকে চাবি দিয়ে দিয়েছে। সে কিন্তু এই দুই ছেলে কিন্তু গাড়ি নিয়ে তোমার রাত্রিতে বন্ধুর বাড়ি ঘুরে চলে এসছে, ঠিক আছে। নেক্সট দিন, পরের দিন সকালবেলায় কোনো কারণে শাস্ত্রী জানতে পেরেছে যে হ্যাঁ, তার দুই ছেলে তোমার ওই গভর্নমেন্টের গাড়ি ইম্পালা কারটা নিয়ে তোমার বন্ধুর বাড়ি ঘুরতে গিয়েছিল। তো যথারীতি কিচ্ছু না, তোমার যে ড্রাইভার তাকে ডাকলো এরকম ব্যাপার, কালকে রাতে কতটুকু গাড়ি চলেছে? ড্রাইভার বললো 14 কিলোমিটার স্যার, 14 কিলোমিটার গাড়ি চলেছে। ঠিক আছে, অনিল শাস্ত্রী সুনীল শাস্ত্রীকে ডাকলো। দেখো তখন তাদের বয়স কিন্তু 16 বছর, তোমাদের বয়স এখন পর্যন্ত গাড়ি চালানোর মতো হয়নি প্রথমত, আর দ্বিতীয়ত এই যে গাড়িটা নিয়ে চলেছে সরকারের কাজে এইভাবে তো গাড়ি পার্সোনাল কাজে ইউজ করা নয়, পরবর্তীতে যেন এরকম ভুল আর কখনো না হয়, ঠিক আছে। এবং সাথে সাথে কি করলো, যে 14 কিলোমিটার চলেছে, সাথে সাথে বলো যেটা তুমি লগ বুকে লেখো, এবং এই যে 14 কিলোমিটার এইটা তুমি লেখো যে পার্সোনাল কাজের জন্য এসেছে, এবং এই টাকা আমি আমার স্যালারি থেকে পে করবো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমার লাল বাহাদুর শাস্ত্রীর যে সততা। কখনোই তিনি তার নিজের পার্সোনাল কাজের জন্য বা নিজের লাক্সারি ভাবে জীবনযাপন করার জন্য কখনোই সরকারি তোমার কিছু জিনিস, সরকারি যে কোনো সম্পদ কখনো তিনি ব্যবহার করেননি। আজকালকার দিনে তো দেখতেই পাবে, সামান্য যদি কোনো নেতা নেতা হয়ে যায়, তারাও কিন্তু তোমার সরকারি জিনিস আরামসে ইউজ করে, বরঞ্চ বেশি বেশি করে ইউজ করে। নিজের পার্সোনাল কার্ড থাকলে পার্সোনাল কার্ডকে রেখে দাও, সরকারি কার ইউজ করো, ঠিক আছে। দরকার পড়ে সরকারি যে সমস্ত যা কিছু অ্যালোকেট হয় সে সমস্ত পার্সোনাল কাজ ইউজ করো। আচ্ছা, এই লাল বাহাদুর শাস্ত্রীর মতো লোক ও নেতাও আমাদের দেশে কিন্তু জন্মগ্রহণ করেছিল। এ তো গেল একটা এক্সাম্পল। আরো একটা এক্সাম্পল চলো, 1955 সালে একদিন কি হচ্ছে, এরকম ব্যাপার, ছেলেরা প্রচুর বায়না করেছে, ছেলে বউ প্রচুর বায়না করেছে, এরকম ব্যাপার তুমি দেশের প্রধানমন্ত্রী, আর আমাদের কোনো রকম গাড়ি নেই, অ্যাটলিস্ট একটা তো গাড়ি কেনো। তো লাল বাহাদুর শাস্ত্রী ঠিক আছে গাড়ি কিনবো, পয়সা তো নেই, কি করবে? সাথে সাথে তোমার লোনের অ্যাপ্লিকেশন করেছে কোথায়? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছে। খুব ভালো কথা, যেই অ্যাপ্লিকেশন করছে, অ্যাপ্লিকেশন করার সাথে সাথে 10 মিনিটের মধ্যে লোন পুরো অ্যাপ্রুভ। ভাই, দেশের প্রধানমন্ত্রী লোনের জন্য অ্যাপ্লাই করেছে কোনো ব্যাংকে, ব্যাংকের তো মানে সাথে সাথে অ্যাপ্লাই করেছে, এবং সাথে সাথে ম্যানেজার বাড়ি চলেছে, ওই স্যার এরকম ব্যাপার, আপনার লোন অ্যাপ্লাই করেছে, লোন অ্যাপ্রুভ হয়ে গেছে। লাল বাহাদুর শাস্ত্রী খুব খুশি হয়েছে, বলছে হ্যাঁ অবশ্যই খুব তাড়াতাড়ি কাজ করেছো, খুব ভালো কথা, কিন্তু তুমি আমি প্রধানমন্ত্রী বলে আমার যে 10 মিনিটের মধ্যে কাজ করে দিলে, এত তাড়াতাড়ি কাজ তো সাধারণ মানুষের জন্য হয় না, তো সাধারণ মানুষের জন্য চেষ্টা করো যে যত তাড়াতাড়ি সম্ভব হয় কাজ করে দেওয়ার জন্য। যাই হোক, 1955 সালে লোন নিয়ে লাল বাহাদুর শাস্ত্রী একটা ফিয়েট গাড়ি কিনেছিলেন, ফিয়েট গাড়ি। তো এই ফিয়েট গাড়ি কেনার পর প্রত্যেক মাসে ইএমআই চলতো, লোনের ইএমআই। কিন্তু 1966-এ লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়, লোনের টাকা তখনও শেষ, শোধ হয়নি। তো যখন পরবর্তী যে তোমার প্রাইম মিনিস্টার হন ম্যাডাম ইন্দিরা গান্ধী, তিনি চিঠি লেখেন লাল বাহাদুর শাস্ত্রীর স্ত্রী ললিতা দেবীকে, যেরকম ব্যাপার লোন মুকুব করে দিচ্ছে। ললিতা দেবী উত্তরে লেখেন, মুকুব করার কোনো দরকার নেই, আমি যদি লোন মুকুব করে দিই আমার স্বামীর আত্মা কখনোই শান্তি পাবে না। আমি কি করব, আমার যে তোমার পেনশনের টাকা বা গ্র্যাচুইটির যে টাকা রয়েছে সেই টাকা থেকে আপনি আমার লোনের টাকা পুরো কেটে নেন। এবং সেটাই হয়েছিল, সেই ফিয়েট গাড়ি আজও পর্যন্ত রয়েছে তোমার লাল বাহাদুর শাস্ত্রী স্মৃতিতে। যাই হোক, তো এরকম অনেক অনেক এক্সাম্পল তিনি সেট করে গিয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী, যেটা কিনা সততার জন্য যুগ যুগ ধরে তার যখনই কোনো কিছু সততার কথা আসবে, লাল বাহাদুর শাস্ত্রীর কথা কিন্তু অবশ্যই আসবে। তো এই জন্য একজন যে মহান লিডার, তার মৃত্যুটা কিন্তু আজ পর্যন্ত আমাদের কাছে একটা ক্লিয়ার নয় যে কিভাবে তিনি মৃত্যু হয়েছিলেন, তার মৃত্যু হয়েছিল। চলো আমরা একটু দেখি তার ফ্যাক্ট গুলো কি রয়েছে তার পিছনে।
লাল বাহাদুর শাস্ত্রী যে সময়টাই তোমার প্রধানমন্ত্রী হয়, ঠিক সেই সময়টাই 1965-এ শুরু হয় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। আর ঠিক এই সময়তেই আমাদের দেশ আরো একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার ফুড ক্রাইসিস শুরু হয়েছিল। ফুড ক্রাইসিস, দেখো আজকের দিনের মতো তখনকার দিনে কিন্তু এরকম, আজকে তুমি যদি দেখো যে হাই ভ্যারাইটি ফসল হয়, প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়, ঠিক আছে, কিন্তু সেই সময়তে ওরকম হাই ভ্যারাইটি কোনো রকম ফসল হতো না। নর্মাল যে বীজ, সেই বীজ থেকে যে ফসল উৎপন্ন হতো তার ফলন বেশি হতো না। ফলে কি হচ্ছিল, আমাদেরকে বেশিরভাগ সময়তেই ফুড, বিভিন্ন রকম গম টম এই সমস্ত কি বিদেশ থেকে তোমার আমদানি করতে হতো। তো এই যে 65 একটা এমন একটা সময়, যে সময় ভারতবর্ষে প্রচুর যুদ্ধ চলছে ইন্ডিয়া পাকিস্তানের সাথে, ফলে বিদেশ থেকে যে সমস্ত ইম্পোর্ট সেগুলো বন্ধ হয়ে গেছিল। বেশিরভাগ দেশের মধ্যে যা খাবার ছিল সে সমস্ত বেশিরভাগ খাবারই যুদ্ধের জন্য সৈন্যদের জন্য পাঠানো হচ্ছিল। সাধারণ মানুষের খাবার জন্য প্রচুর ক্রাইসিস শুরু হয়েছিল। তো এই সময়তে যখন ক্রাইসিস শুরু হয়, তখন আমাদের যে তোমার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দেখতে যে কি করা যেতে পারে, এরকম ভাবে তো একটা প্রচুর পরিমাণে খাবারের শর্টেজ রয়েছে। তো তিনি কি করলেন, একদিনকে তার স্ত্রীকে বললেন, চলো আমরা একবেলা না খেয়ে থাকি, দেখি কি হয়। তো হ্যাঁ, একটা বেলা না খেয়ে থাকলেন এবং দেখলেন যে না, কিছু তেমন কোনো পরিবর্তন নেই। পরের দিন অল ইন্ডিয়া রেডিওতে তিনি ঘোষণা করলেন যেরকম ব্যাপার, সমস্ত দেশের মানুষের উদ্দেশ্যে, যে আমরা সকলেই জানি যে আমাদের দেশে খাবারের ক্রাইসিস রয়েছে। তো আমরা একটা কাজ করি, আজকের পর থেকে সপ্তাহে একবেলা আমরা না খেয়ে থাকবো, ঠিক আছে। তো সমস্ত দেশের মানুষ সেরকম ভাবে রেসপন্স করে, প্রত্যেকে একবেলা না খেয়ে থাকে। এবং দেখো, ভারতের প্রত্যেকটা মানুষ, ঠিক আছে, সারা ভারতের প্রত্যেকটা মানুষ যদি একবেলা না খেয়ে থাকে, তো ডেফিনেটলি যে পরিমাণ খাবার বেঁচে যাবে, সেই পরিমাণ খাবার দিয়ে কিন্তু আরো বেশ কিছুদিন কিন্তু মানুষ খেতে পাবে। তার এই যে ডাকে সারা দিয়েছিল প্রত্যেকটা রেস্টুরেন্ট পর্যন্ত। প্রত্যেকটা রেস্টুরেন্ট এরকম হয়েছিল যে সোমবারের দিনকে, হ্যাঁ, সন্ধ্যাবেলা রেস্টুরেন্ট বন্ধ থাকতো, সারা ভারত জুড়ে রেস্টুরেন্ট বন্ধ থাকতো। তো এইরকমই ছিলেন হচ্ছে তোমার আমাদের প্রধানমন্ত্রী, দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। ওকে, তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই সময় ফুড ক্রাইসিস শুরু হয়েছিল। ফুড ক্রাইসিস শুরু হওয়ার জন্য তিনি কিন্তু আমাদের যে গ্রিন রেভলিউশন যেটাকে বলি আমরা, ঠিক আছে, সবুজ বিপ্লব, মানে হচ্ছে কি, যে ফসল, যে বিভিন্ন রকম ফসলের যে হাই ইল্ড ভ্যারাইটি, হাইব্রিড জিনিসপত্র নিয়ে আসা, এই যে রিভলিউশনটা, এটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী প্রচুর পরিমাণে প্রমোট করা শুরু করেন আস্তে আস্তে। এই ফুড ক্রাইসিসের পর আরো বেশি পরিমাণে শুরু হয় ওটাকে প্রমোট করা। তো যাই হোক, 1965 সালে ইন্দো পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল, এবং এই যুদ্ধের সময় দেখা তোমার বেশিরভাগ তোমার যে যুদ্ধের হয়েছিল, তোমার কাশ্মীরের বেশিরভাগ পার্ট কিন্তু পাকিস্তান কবজা করে নিয়েছিল 1965-এ প্রথমের দিকে। তারপর যখন আমাদের ইন্ডিয়ান আর্মি সেখানে পৌঁছায়, ইন্ডিয়ান আর্মি পৌঁছানোর পর কিন্তু আমাদের ভারতীয় যে সমস্ত কাশ্মীরের যে পার্টটা ছিল, সে পার্টটা তো দখল করে নিয়েছিল। বেশিরভাগ পার্ট আবার তোমার পাকিস্তানেরও কিছু পরিমাণ পার্ট কিন্তু তোমার ভারতের দখলে চলে এসেছিল। তো যাই হোক, 1965 সালে যুদ্ধ যখন সমাপ্ত হয়, 1966 সালে তাসকান, যেটা কিনা হচ্ছে তোমার একটা সময় ইউএসএসআর, যেটা বর্তমানে রাশিয়া, ইউএসএসআরই একটা পার্ট ছিল হচ্ছে তোমার তাসকান, ঠিক আছে। তো ওখানে কিনা তোমার সমঝোতা করতে হবে। যখনই যখনই একটা বাড়িতে একটা দেখবে, পাড়াতে বা বাড়িতে, যখনই কোনো পাড়াতেই ধরো দুটো যদি কোনো লোকের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, তখন একজন তৃতীয় একজন ব্যক্তি আসবে, কে, যে একটুখানি পাড়ার দাদা টাইপের, সে এসে তোমার বিচার ব্যবস্থা করবে। ঠিক সেরকমই 1966-এর এই যে সময়টাই তোমার ভারত পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয়েছে, তখন সমঝোতা করার জন্য কারা কারা এগিয়ে এসেছিল, তোমার রাশিয়া এগিয়ে আসে, তো হ্যাঁ তুমি তাসকানে চলে আসো, আমি মীমাংসা করে দিচ্ছি। তো সেখানে আমাদের লাল বাহাদুর শাস্ত্রীজি যান তাসকানে, এবং সেখানে আমাদের তোমার তাসকান এগ্রিমেন্ট হয়। তো এগ্রিমেন্টে কি হয়েছিল, যে আমাদের ভারত পাকিস্তানের যে পরিমাণ এরিয়া দখল করে নিয়েছিল, সেই সমস্ত এরিয়াটা তোমার পাকিস্তানকে ফিরিয়ে দিতে হয়, এবং পাকিস্তান আমাদের তোমার যে পরিমাণ এরিয়া নিচের দিকে গুজরাটের দিকে যে সমস্ত যেটুকু এরিয়া দখল করেছিল, সেই সমস্ত এরিয়া ফিরিয়ে দেন। তো আমাদের ভারতের যে সমস্ত ভারতীয়রা বরঞ্চ বেশি এরিয়া দখল করে নিয়েছিল পাকিস্তানে, তো সেটা কিন্তু ফিরিয়ে দিতে হয়। সেটাকে বলা হয় তাসকান এগ্রিমেন্ট। তো যাই হোক, এই তাসকান এগ্রিমেন্ট যখন করা হয়, তোমার তাসকান এগ্রিমেন্ট চলছিল তোমার 1966-এর 10th জানুয়ারি। 10 জানুয়ারি তোমার তাসকান সমঝোতা হয়, এবং সেই দিন
তোমার এগ্রিমেন্ট করার পর রাত্রিতে আমাদের সেকেন্ড প্রাইম মিনিস্টার তথা লাল বাহাদুর শাস্ত্রীজি প্রত্যেক দিনের মতোই খাওয়া দাওয়া করেন এবং প্রত্যেকদিন রাতে তিনি কি খেতেন, ছাঁচ খেতেন। হ্যাঁ, তো ছাঁচ খাওয়ার পর তিনি ঘুমোতে যান, ঠিক আছে। এবং ঠিক রাতের বেলাতে তার মৃত্যু ঘটে। এই মৃত্যুটাকে নিয়ে কেউ কেউ বলেন যে এটা হার্ট অ্যাটাক, কেউ কেউ বলেন যে ওনাকে বিষ দিয়ে মারা হয়েছিল। অনেক অনেক কিছু তোমার কি বলবো, ওনার মৃত্যু সম্পর্কে অনেক মানে বিভিন্ন রকম মতামত রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল কি মতামত সেটা আজও পর্যন্ত কেউই মানে বলতে পারেনি। ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অনেকে তোমার আরটিআই করেছে, কিন্তু তাও সেখান থেকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তো যাই হোক, এরকম একজন মহান লিডার, মহান প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজিকে আমরা এভাবেই একজন সততার প্রতীক হিসাবে যুগ যুগ ধরে মনে রাখবো। ঠিক আছে, জয় হিন্দ।